হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভন একাডেমি। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। তরুণ এবং রাহুলের বয়সের যোগফল 24 বছর, যেখানে তরুণের বয়স হচ্ছে বেশি, তরুণ এখানে বড়। তরুণ ও রাহুলের বয়স দ্বিগুণ করলে পার্থক্য দাঁড়ায় 8 বছর। তাহলে তরুণের বয়স কত সেটা বের করতে বলেছে। তো দেখো, তরুণ আর রাহুলের বয়সের যে যোগফল সেটা দিয়ে রেখেছে 24 বছর। ঠিক আছে, এদের বয়সের যদি আমি দ্বিগুণ করি, মানে তরুণের বয়সটা যদি 2t হয় আর রাহুলের বয়সটা যদি 2r হয়, এদের যে পার্থক্য সেটা হবে 8 বছর। তো এখান থেকে আমি 2 যদি কমন নিয়ে নিই, তাহলে t-r সমান আমি পাবো 4 বছর। এটা হচ্ছে 1 নাম্বার একটা সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তরুণ আর রাহুলের বয়সের যোগফল 24 আর বিয়োগফল 4। তাহলে এখান থেকে তরুণের বয়স আমরা বের করব কিভাবে? যদি দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল আমরা জানি, তাহলে ডাইরেক্ট আমরা মান বের করতে পারি। বড় যে সংখ্যাটা হবে, মানে তরুণের বয়স হবে এই 24 আর 4-এর যোগ করে 24 + 4/2, মানে 28/2, মানে 14 বছর। ঠিক আছে, 28/2 14 বছর, এটা হলো তরুণের বয়স। যদি রাহুলের বয়স জানতে চাইতো, তাহলে আমরা জাস্ট বিয়োগ করে দিতাম 24 - 4/2, 20/2, মানে 10 বছর। তাহলে রাহুলের বয়স যদি জিজ্ঞেস করতো তাহলে তো 10 বছর। তাহলে তরুণের বয়স হবে 14 বছর। অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার গসাগু তাদের লসাগুর 20/1 ভাগ। 20/1 ভাগ মানে বলেছে গসাগুটা তাদের লসাগুর 1/20 অংশ। 20/1 ভাগ মানে কি? 1/20 অংশ। যদি একটি সংখ্যা 96 হয় এবং লসাগু ও গসাগুর পার্থক্য হয় 456, লসাগু আর গসাগুর পার্থক্য 456 দিয়ে রেখেছে, আর একটা সংখ্যা 96 দিয়ে রেখেছে। তো এখান থেকে 20 টাকা আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে 20 ইন্টু গসাগু সমান লসাগু। তাহলে এই লসাগুর পরিবর্তে আমি কি করব? 20 গসাগু বসিয়ে দেবো। 20 গসাগু, এখানে মাইনাস গসাগু সমান হচ্ছে 456। তাহলে এখান থেকে 20 থেকে একটা গসাগু বাদ গেলে হবে 19টা গসাগু। 19 গসাগু সমান হচ্ছে 456। এটা গসাগু সমান কত হবে? নিচে 19 চলে আসবে। তো 19 2 38, 19 2 38, 38, তারপরে 4 19 76। ঠিক আছে, 24। ওকে, তাহলে গসাগু সমান হচ্ছে কত? 24। গসাগু পেয়ে গেলাম 24। তাহলে লসাগু কত হবে? লসাগু কত হবে? 20 ইন্টু গসাগু, 20 ইন্টু গসাগু মানে 20 ইন্টু 24, মানে হচ্ছে 48, 480। তাহলে লসাগু পেয়ে গেছি, গসাগু পেয়ে গেছি, একটি সংখ্যা পেয়ে গেছি। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু পেয়ে গেছি, আর একটি সংখ্যা দিয়ে রেখেছি। তাহলে ওপর সংখ্যাটি কি হবে? আমরা কি জানি যে লসাগু গুণ গসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো, লসাগু আর গসাগু করে দাও একবারে। কত হচ্ছে? লসাগু হচ্ছে তোমার 480, গসাগু হচ্ছে 24, সমান হচ্ছে 96 গুণ এক্স, 96 গুণ এক্স। ওকে, তাহলে 96টাকে নিচেই নিয়ে আসো, কাটাকুটি করো। এরপর কাটাকুটি করো, 4 24 96 হবে, 4 একে 4, 4 12 48, মানে 120। তাহলে এক্স এর মান হবে 120, অর্থাৎ অপর সংখ্যাটি হবে 120। 120, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? তো এই অঙ্কগুলোকে তোমাকে দেখো যেমনটি বলেছে সেই অনুযায়ী করতে হবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট অঙ্ক দেখবো। 3 নাম্বার, সরি 3 নাম্বার হবে তো। রোহিত তার স্বাভাবিক গতিবেগের 9/10 গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সক্ষম। স্বাভাবিক গতিবেগে ওই একই দূরত্ব অতিক্রম করতে স্বাভাবিক ও 6-এর চলে এলেন, জাস্ট এ মিনিট। 3 নাম্বারটা, 4টি চেয়ার এবং 3টি টেবিলের মূল্য 2100 টাকা, 5টি চেয়ার এবং 2টি টেবিলের মূল্য 1750 টাকা। তাহলে একটি চেয়ার এর মূল্য কত হবে? 4টি চেয়ার, 4C, 3টি টেবিল, এদের যে মূল্য সেটা হচ্ছে 2100 টাকা। ঠিক আছে,
5টি চেয়ার আর 2টি টেবিলের মূল্য দিয়ে রেখেছে 1750 টাকা। ওকে, এখান থেকে একটি চেয়ারের মূল্য বের করতে হবে। চেয়ারের মূল্য যেহেতু জানতে চেয়েছে, তাহলে এখানে আমি টিটাকে কাটবো। টিটাকে কাটার জন্য এই নিচের 2 দিয়ে, এই উপরের এই 1 নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব। এটাকে আমি যদি 2 নাম্বার সমীকরণ বলি, এটাকে আমি এই 3 দিয়ে গুণ করব, নিয়ে বিয়োগ করব। এদের মধ্যে কি করব? বিয়োগ করব। ঠিক আছে, দেখো আগে প্রথমে গুণটা করে নিই। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 8c প্লাস 60 সমান 2 দিয়ে গুণ করছি, হ্যাঁ, 4200। এটাকে 3 দিয়ে গুণ করলে 15c প্লাস 60 সমান হচ্ছে 0, 3 5 15, 5 হাতে হলো 1, 3 17 51 আর একে 52, 5250। এরপর আমি করব বিয়োগ। বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে। এখানে 15টা c থেকে 8টা c বাদ দিচ্ছি, মানে এটা মাইনাসে হবে 7c। এখান থেকে বিয়োগ করো 5250 থেকে উপরের 4200কে বাদ দাও, তো এদিকে 50, 900, 0 50 হলো, তারপরে 0 হলো, 1 হলো, 1050 মাইনাস হবে কিন্তু, হ্যাঁ। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে 7c এর মান কত হবে? 22, 7 15 105 মানে 150। তাহলে একটি চেয়ারের মূল্য হবে 150, অপশন বি। ঠিক আছে, যেহেতু এখানে চেয়ারের মূল্যই বের করতে বলেছে, তাই আমি এই টেবিলেরটাকে কাটলাম। এরপরে যদি টেবিলের দাম বলতো, তাহলে তুমি ইজিলি বের করতে পারতে। তো তোমরা বলো, টেবিলের দাম যদি জিজ্ঞেস করো তাহলে কি আনসার হতো? চলো নেক্সট। একটি 50 মিটার লম্বা এবং 42 মিটার চওড়া আয়তকার ক্ষেত্রের ভেতরে একটি আয়তকার পথ রয়েছে। এটি অভিন্ন প্রস্থের একটি নুড়ি দ্বারা বেষ্টিত। মানে ভেতরের দিকে একটা পথ আছে, যার প্রস্থ বলে দিয়েছে 6 মিটার, মানে পথটা চওড়া বলে দিয়েছে 6 মিটার। তাহলে পথের ক্ষেত্রফল কি হবে? সো দেখো, ছবিটা যদি আমি একটু আঁকি, তাহলে এটা একটা ধরো আয়তকার বাগান আছে, ঠিক আছে, ক্ষেত্র আছে, এর মাঝ বরাবর রাস্তা রয়েছে, ঠিক আছে, মাঝ বরাবর রাস্তা আছে, এই যে এই অংশটা রাস্তা আছে, এই রাস্তাটা বলে দিয়েছে 6 সেন্টিমিটার চওড়া। প্রস্থ দৈর্ঘ্য বলে দিয়েছে 50 আর প্রস্থ বলে দিয়েছে 42। তাহলে প্রথমে আমরা কি করব, যে রাস্তা সহ ক্ষেত্রফলটা দেখব। রাস্তা সহ, এটা অন্য আরেকটা নিয়মেও হয়, ডাইরেক্ট তুমি প্রস্থর ক্ষেত্রফল বের করতে পারবে, মানে রাস্তার ক্ষেত্রফল তুমি ডাইরেক্ট বের করতে পারবে। সেটাও দেখিয়ে দেবো। 5 2 0 হাতে রইল 1, তারপর হচ্ছে 20 আর 21, 2100, রাইট, 2100। এরপর হচ্ছে রাস্তা ছাড়া ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো, এখানে 50, এটা যদি আমি ধরি লম্বাটা 50 হয়, তাহলে এখান থেকে 6 বাদ যাবে, এখান থেকে 6 বাদ যাবে, মানে 50 থেকে 12 বাদ যাবে। এটা হলো রাস্তা ছাড়া দৈর্ঘ্য হলো। রাস্তা ছাড়া প্রস্থ যদি হয় তাহলে 42, এটা টোটাল যদি 42 হয়, তাহলে এদিক থেকে 6, এদিক থেকে 6 বাদ, মানে 12 বাদ, 42 থেকে 12 বাদ যাবে, এদের গুণফলটা হবে। তাহলে 50 থেকে 12 বাদ দিলে হচ্ছে তোমার কত? 12 বাদ দিলে হচ্ছে 10 বাদ দিলে 40, মানে 38 হচ্ছে, আর এটা হচ্ছে 30। 38 আর 30, 0 3 এটা 24, 4 হাতে রইল 2, 3 3 9 আর 2 11, 1140 হচ্ছে কি রাস্তা ছাড়া ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ হচ্ছে 2100 আর রাস্তা ছাড়া হচ্ছে 1140, তাহলে 2100 থেকে তুমি 1140 বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে দেখো, 60 আর এদিকে 2 9, নাকি 9 960। তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে 960। ঠিক আছে, এটার একটা নিয়ম আছে, ডাইরেক্ট তুমি বের করতে পারবে। দেখো, রাস্তাটার প্রস্থ জানি 6, রাস্তাটার প্রস্থ জানি 6, রাস্তাটা যদি কতটা লম্বা হয় সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দেবো। সে রাস্তাটা কতটা লম্বা সেটা আমি দেখছি, ঠিক আছে, এটা দেখো খুব ইন্টারেস্টিং এবং সহজে হয়ে যাবে। রাস্তা কতটা লম্বা, তাহলে এইখানে আমি রাস্তাটা যদি কানেক্ট করি, এই রাস্তাগুলোকে যদি কানেক্ট করি, তাহলে দেখো এই একটা লম্বা, এই একটা লম্বা, মানে 50 50 100 প্লাস এইখানে দেখো এটা কানেক্ট করে নেওয়ার ফলে এইটুকু জায়গা পড়ে রাখছে, আমার এইটুকু জায়গা পড়ে থাকছে, তাই না? তাহলে এইখানটা টোটালটা ছিল 42, এদিকে 6 বাদ, এদিকে 6 বাদ, মানে 30 30 এদিকটা হচ্ছে, তাহলে 60। তাহলে রাস্তাটা কত মিটার লম্বা বলো তো? 100 প্লাস 60, 160 হচ্ছে লম্বা, তাহলে 6 ইন্টু 160 মানে 960 হয়ে যাবে রাস্তাটার ক্ষেত্রফল। দেখো কত সহজে কিন্তু আমরা পেয়ে গেলাম, এত বড় বড় গুণ করার কোনো প্রয়োজনই নেই। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখবো।
এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 দিন এবং 4 দিনে শেষ করতে পারে। এ 6 দিনে, বি 4 দিনে শেষ করতে পারে। এ একা ওই একই কাজ 2 দিন ধরে করছে, তারপর বি যোগদান করে, তাহলে কাজটি শেষ হতে মোট কত সময় লেগেছে? তাহলে মোট কাজ আমি ধরে নেবো এদের লসাগু হচ্ছে 12 ইউনিট, 12। তাহলে এ এখানে পার ডে 2টো করে কাজ করছে, বি এখানে পার ডে 3টে করে কাজ করছে। বলছে এ প্রথমে কাজটা শুরু করে 2 দিন করেছে, তাহলে এ 2 দিনে কত ইউনিট কাজ করে নিয়েছে? তুমি বলবে এর পার ডে ক্ষমতা হচ্ছে 2 করে, তাহলে 2 দিনে 4 ইউনিট কাজ করে নিয়েছে। বাকি কাজ হচ্ছে 8 ইউনিট। এই 8 ইউনিট কাজটা কারা করছে? দুজন মিলে করছে। এই 8 ইউনিট কাজটা কারা করছে? এ আর বি দুজন একত্রে করছে। তাহলে এদের ক্ষমতা কত হবে? এদের ক্ষমতা দেখো পার ডে 5 ইউনিট করে করা, তাহলে টোটাল টাইম লাগবে 8/5 ইউনিট। দুজন একসঙ্গে করলে 8/5 ইউনিট টাইম লাগবে। তাহলে টোটাল সময় কত? 5 ইউনিট কেন, 5 ডে, সরি 8/5 ডে এরা সময় নেবে। তাহলে আগে করেছে 2 দিন আর এখন করছে 8/5। 8/5 মানে হচ্ছে তোমার 1/3/5, 1/3/5 মোট সময় জিজ্ঞেস করেছে, তাই না? মোট সময় জিজ্ঞেস করেছে, তাহলে 3/3/5, 3/3/5 দিনে কাজটা শেষ হবে। অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? চলো নেক্সট দেখো অঙ্কটা পড়ো। রোহিত তার স্বাভাবিক গতিবেগের 9/10 গতিবেগের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং স্বাভাবিক গতিবেগে একই গতিবেগে হাঁটতে যে সময় লাগে তার থেকে 31 মিনিট বেশি সময় লাগে। স্বাভাবিক গতিবেগের সময় ওই একই দূরত্ব নির্ণয় করতে কত সময়, একই দূরত্ব যেতে কত সময় লাগবে? তো এখানে যে ফ্র্যাকশনটা রয়েছে এটা দিয়েই কাজ করবো। 9/10 সবসময় মনে রাখবে ওপরেরটা হচ্ছে অরিজিনাল টাইম, সবসময় মনে রাখবে ওপরেরটা হচ্ছে অরিজিনাল টাইম। ঠিক আছে, তাহলে দেখো নিচেরটা কি হবে? স্লো টাইম বা নিউ টাইম। নিউ টাইম এটার বেসিকটা আমি বলেছি, নিউ টাইম। তাহলে এদের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে 1 রেশিও। এই 1 রেশিওর মানই হচ্ছে 31, 1 রেশিওর মান হচ্ছে 31। তাহলে অরিজিনাল সময় মানে অরিজিনাল গতিবেগে গেলে তার কত সময় লাগবে? অরিজিনাল গতিবেগ হচ্ছে তার মানে অরিজিনাল টাইম তার কত লাগবে? 9 রেশিও অরিজিনাল টাইম, অ্যাকচুয়াল টাইম। তাহলে 1 রেশিওর মান 31 হলে 9 রেশিওর মান গুণ 9, 9 কে 9, 3 9 27, 279। অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? এটার বেসিক নিয়ম কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। তুমি যদি এটা না জানো, এই কনসেপ্টটা না জানো, তাহলে তুমি হয়তো বুঝতে নাও পারো। তো তার জন্য বেসিক ক্লাসগুলো খুব ভালো করে করতে হবে ভাই। বেসিক কনসেপ্ট ছাড়া কিন্তু প্র্যাকটিস সেট করা একদমই উচিত নয়। তো বেসিকগুলো শেখার জন্য আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে ম্যাথসে, সেটা তুমি নিতে পারো। ওখানে সুন্দর করে বোঝানো রয়েছে। যেহেতু এটা প্র্যাকটিস সেট, তো আমি প্র্যাকটিস সেটের মধ্যে ভাই সমাধান করবো। ঠিক আছে, এটা আরো অনেকভাবে সমাধান করা যায়, এমনটা নয় যে এভাবেই করতে হবে। তুমি যদি অন্য কোনো মেথড জানো, অন্য কোনো মেথডেও করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমরা করব সলিউশনটা। 84/72 আছে, তো 84 যখন ভাগ থাকবে এগুলোকে নিচে এইভাবে লিখে নাও। গুণ 8 মাইনাস 15 ভাগ 8 আছে, ভাগ 8, তারপর আছে গুণ। দেখো এটা 19 থেকে -35 বাদ যাচ্ছে। ঠিক আছে, 19 থেকে -35 বাদ মানে হচ্ছে তোমার কত? 9 6 2 16, -16 হচ্ছে কিন্তু, -16। ঠিক আছে, তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস করে দিচ্ছি আমি। 8 2 16, 15 2 30, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে শুধু 30 পড়ে আছে। 4 8 32, 4 দিয়ে এটা 4 2 8 21, তাহলে 21 আর এদিকে 30, 21 আর 30 মানে 51 হয়ে যাবে। এটা রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, সুমিত, অমিত, সুমন তিনজন অংশীদারি কারবারে তারা এই অনুপাতে একটি ব্যবসায় লাভ করে। তারা যথাক্রমে 14 মাস, 8 মাস, 7 মাস অংশীদারিত্ব করেছেন। তাদের বিনিয়োগের অনুপাত কত? মানে এদের যে লাভটা, প্রফিটটা, সেই প্রফিটের অনুপাত বলে দিয়েছে 5:7:8। আর এদের যে টাকাটা কত সময়ের জন্য খেটেছে সেটা বলে দিয়েছে, 14 মাস, 8 মাস আর 7 মাস। আমাকে জানতে চেয়েছে যে এরা যে মূলধনটা বিনিয়োগ করেছিল, মানিটা বিনিয়োগ করেছিল, সেটা কত, তাদের অনুপাতটা কত। সো দেখো
প্রফিট আমরা কিভাবে পাই? প্রফিট আমরা পাই মানি, যার টাকা যতদিন খাটবে সেটাকে গুণ করে পাই। প্রফিটের অনুপাতটা হয় মানি, মানে আসল কত টাকা তারা দিচ্ছে, ইনভেস্ট করছে, এবং সেই টাকাটা কত সময়ের জন্য খাটছে। তাহলে এখানে আমরা কি কি জানি? এখানে আমরা প্রফিটের অনুপাতটা জানি, টাইমের অনুপাতটা জানি, আমরা জানি না মানি, এটা বের করতে পারবো। তাহলে মানি সমান কি হবে? প্রফিটকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে কার অনুপাত পাবো? মানির অনুপাত পেয়ে যাবো। তাহলে প্রফিটকে আমরা কি করবো? টাইম দিয়ে ভাগ করবো। তাহলে 5/14 ইস টু 7/8 ইস টু 8/7। এই নিচেই 14, 8, 7 এগুলোকে উড়াতে হবে। 14, 8, 7, তাহলে লস হবে করো। 7-এর ভেতর 14-এর ভেতর 7 রয়েছে, তার মানে 14 আর 8-এর লস হবে 56, নাকি 56, ঠিক আছে। তো এটাকে আমরা 56 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচের গুলো উড়ে যাবে। তাহলে 4, 14, 56, এখানে আসবে 20 ইস টু 7, 8, 56, 7, 7, 49, বা 7, 8, 56, 8, 8, 64। তাহলে 20 ইস টু 49 ইস টু 64, তাদের যে বিনিয়োগের অনুপাত সেটা হচ্ছে 20 ইস টু 49 ইস টু 64। নেক্সট, একজন লোক টাকা বিনিয়োগ করেছে, এত টাকা বিনিয়োগ করেছে, মানে আসল হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে তার 25,400 টাকা। 9 বছরের জন্য সাধারণ সুদ মানে সরল সুদে বিনিয়োগ করেছে 9 বছরের জন্য, 9 ইয়ার্স। মোট টাকা বিনিয়োগ করতে বার্ষিক সুদের হারে কত বার্ষিক সুদের হারে সে বিনিয়োগ করেছে সেটা বের করতে বলেছে। এবং মোট টাকা, সুদ আসল মানে ইন্টারেস্ট আর আসল মিলে সে পাবে 67,790 টাকা, ঠিক আছে। তো জানতে চেয়েছে ইন্টারেস্টটা, সুদের হারটা জানতে চেয়েছে। তো দেখো, আসল হচ্ছে 25,400 আর এখানে সুদ আসল হচ্ছে 73,790। তো এখান থেকে আমি বাদ দিয়ে শুধুমাত্র যে ইন্টারেস্ট সুদ সেটা আমরা পেয়ে যাব। কি করব? 73,790 থেকে 25,400 আমরা বাদ দেব, ঠিক আছে। 25,400 বাদ দেবো। সো দেখো, বিয়োগটা করো, কত হচ্ছে? 90, এইদিকে হচ্ছে তোমার 3, 2, 4, মানে 42,390 টাকা সে সুদ হিসাবে পাবে, ইন্টারেস্ট। কত বছরে? 9 বছরে। তাহলে 42,390/9, এটা 1 বছরের সুদ হলো। সুদের হারের ফর্মুলাটা কি হয়, বা সুদের হারের সংজ্ঞাটা কি? সুদের হার রেট অফ ইন্টারেস্ট, 100 টাকার 1 বছরের যে টাকাটা আমি পাবো। তো এটা 9 বছরের আমি সুদটা পেয়েছি, তাহলে 1 বছরে ভাগ করে দিলাম, এটা 1 বছরের সুদ হলো। এই টাকাটা হচ্ছে 1 বছরের সুদ। 100 টাকার উপর আমাকে হিসাব করতে হবে। এই সুদটা পাচ্ছি আমি কত? 25,400 টাকার উপরে। 25,400 টাকার উপরে এই সুদটা পাচ্ছি। আমাকে বের করতে হবে 100 টাকার উপরে কত। তো এখান থেকে কাটাকুটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। সো এই একটা শূন্য, এই একটা শূন্য গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য গেল। 9 দিয়ে ওপরটা কি ভাগ যাবে? 9 কেটে যাচ্ছে, 6 3 9, 9 দিয়ে ভাগ যাবে ওপরটা। 4 9 36, 4 9 36 হলো 6 63, 7 9 63, 9 10 90। তাহলে 4710। নিচে আছে 254, 2 দিয়ে যাবে এটা, 2 দিয়ে 12 2 24, 7 2 14, এটাকে 2 দিয়ে চালাও, 2 2 4, 3 2 6, 10, 2 5 10, এটা ক্যালকুলেটিভ অঙ্ক, আবার 2 5 10, মানে 2355/127। তো এটাকে দশমিকে প্রকাশ করতে হবে, তো ভাগ করতে হবে। 2355কে 127 দিয়ে ভাই ভাগ করতে হবে, কিচ্ছু করার নেই। তো একবার যাচ্ছে এটা 127, 8 3 0, 108, 5 যাচ্ছে, তো 12 8 12 108, তাহলে 8 দিয়ে আমি চালাবো। 7 56, 6 হাতে রইল 5, যাচ্ছে না, সরি 8 12 108 কেন, 8 12 96 হবে তো, 96। তাহলে 96, আর এদিকে তোমার কত হচ্ছে এটা? 7 56, 6 মানে 102 নাকি? 7 56, 6
এ কত হচ্ছে, জাস্ট এ মিনিট। 7 56 হাতে হলো 5, সরি 5 হবে তো, 5 মানে হচ্ছে তোমার 101, 101, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে বিয়োগ করলে, 9 2 তো মানে 6, 69 দশমিক দিয়ে একটা শূন্য, 690, চলো এখানটাই লেখা যাক, 690 হচ্ছে। তো দশমিক দিয়ে একটা শূন্য পেলাম আমি, ঠিক আছে। এরপরে আমি কত দিয়ে চালাবো, 5 12 60, 5 দিয়ে চালাবো। 5 দিয়ে যদি চালাই, 5 সাথে 35, 5 হাতে হলো 3, 5 বড় 60 আর 3 63, 5 কত 10, 5 10, তোমার 4 4 আর 5 55। তো 18.5 সামথিং একটা অ্যান্সার আসবে, 18.5 সামথিং অ্যান্সার আসবে, মানে 18.54 ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। 18.54% হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। ঠিক আছে, অনেকটা ক্যালকুলেটিভ অঙ্কটা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখবো, 10এরটা। একজন সাঁতারু যার গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা স্থির জলের স্রোতের অনুকূলে 30 কিমি যায়, স্থির জলের স্রোতের অনুকূলে 30 কিমি যায়। ও আরে অঙ্কটাকে এখান থেকে একটু কমা হবে। একজন সাঁতারু যার গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা স্থির জলে স্রোতের অনুকূলে 30 কিমি যায় এবং ফিরে আসে। পুরো যাত্রায় তার সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় কর। তো স্রোতের গতিবেগ আমি যদি এক্স ধরি, তাহলে 30 কিলোমিটার যাচ্ছে, স্রোতের অনুকূলে গেলে তার গতিবেগ কত হবে, 15 প্লাস এক্স। আর প্রতিকূলে গেলে তার গতিবেগ কত হবে, মানে যখন সে ফিরে আসবে তখন তার 15 মাইনাস এক্স। এটা সমান হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট মানে 4 পূর্ণ 1-2 ঘন্টা। তো এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। এরপর তুমি যদি এটাকে কাটাকুটি করতে যাও, মানে লসাগু করে, তাহলে দ্বিঘাত সমীকরণ আসবে, তোমার টাইম চলে যাবে। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে ভ্যালু পুট করবে, ঠিক আছে। তো এক্স এর মান আমি যদি 5 ধরি, তাহলে এখানে আসবে 30/20, মানে 3/2। আর এখানে আমি এক্স এর মান 5 ধরলে আসবে 10, মানে 3 আসবে। তো এদের যোগ করো, 3/2 মানে কত, 1 পূর্ণ 1/2, 1 পূর্ণ 1/2 আর 3 মানে 4 পূর্ণ 1/2। তাহলে দেখো ডান দিকের সঙ্গে বাঁ দিক মিলে যাচ্ছে, 4 পূর্ণ 1/2 ঘন্টা চলে আসছে। তার মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর, বোঝা গেছে। এছাড়াও তুমি যদি এটাকে সলিউশন করো তো দ্বিঘাত সমীকরণ আসবে, তখন তুমি এক্স এর মান 5ই পাবে। নেক্সট, মান নির্ণয় করো, ঠিক আছে। তো এটা টোটালটা রয়েছে, হ্যাঁ এটা টোটালটা বর্গমূল রয়েছে। সো কি করবো, আমি প্রথমে বোথ সাইড বর্গ করে দিচ্ছি। তাহলে প্রথমেই হবে এখানে 580 মাইনাস এক্স সমান সমান বর্গটা চলে যাবে, 540 মাইনাস এটা দেখো 225-এর বর্গ হচ্ছে 15, 225-এর বর্গ হচ্ছে 15। এরপর এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটাকে বিয়োগ করো। এটা যদি আমি বিয়োগ করি, জাস্ট মিনিট, 20 মানে 520, 525 হচ্ছে 525। তাহলে এক্স সমান কত হবে, 580 থেকে 525 বাদ দাও, 30 বাদ দিলে হচ্ছে কত, 60 65। এক্স এর মান 55 হচ্ছে নাকি, 30 50 55, সরি 55। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, নেক্সট, একজন অসাধু ব্যবসায়ী সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করে, কিন্তু ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে 25% লাভ করেছে। 25% যখন সে লাভ করছে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি করে দিচ্ছে 125 টাকা। বলছে তিনি আরো গ্রাহকদের আকৃষ্ট করতে ছাড় দেন, ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেন। 10% লাভ করতে তাকে কত শতাংশ ছাড় দিতে হবে। আমি ধরে নিচ্ছি সে ছাড় দেবে x%, তার মানে 100 টাকার উপরে সে ছাড় দেবে 100 মাইনাস x টাকা, ঠিক আছে। তো এখানে আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অনুপাত সেটাকে আমরা দেখব। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, দেখো এই অঙ্কগুলোর টেকনিক হচ্ছে এইভাবেই তোমাদেরকে সমাধানটা করতে হবে।
ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অনুপাত সেইটাকে আমরা বের করবো, ঠিক আছে। তো প্রথমে দেখো 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল 125। পরে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস এক্স। এর ফলে তার 10% লাভ হবে, তার মানে 10% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110। তো এখান থেকে কাটাকুটি করে সিপি আর এসপির অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। তো এই 100 গেল, 25 দিয়ে 5 25 125, এটা আমি 4 25 চালালাম, 5 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে থাকছে 4/100 মাইনাস এক্স, আর এখানে পড়ে থাকছে 1/22। কোনাকুনি আমি যদি গুণ করি তাহলে 88 সমান 100 মাইনাস এক্স, তাহলে এক্স সমান কত হবে, 100 থেকে 88 বাদ গেলে 12, অর্থাৎ সে 12% ছাড় দেবে। কত ছাড় দেবে, 12% ছাড় দেবে, অপশন এ। ওকে, নেক্সট। সমীর 10 ঘন্টার মধ্যে একটি বইয়ের 40 পৃষ্ঠা টাইপ করতে পারে। 10 ঘন্টায় 40 পৃষ্ঠা, সমীর 10 ঘন্টায় 40 পৃষ্ঠা টাইপ করে, 40টা পেজ টাইপ করে, তাহলে আমি বলতে পারি 1 ঘন্টায় 4টা পেজ টাইপ করে সমীর। এবং সৈকত, সমীর এবং সৈকত একসাথে 54 ঘন্টায় 720টা পৃষ্ঠা টাইপ করতে পারে। সমীর আর সৈকত 54 ঘন্টায় 270টা পেজ টাইপ করতে পারেন, তাহলে আমি 1 ঘন্টায় এরা কটা পেজ টাইপ করবে, 270/54 মানে 5টা পেজ। 270কে তুমি 54 দিয়ে ভাগ করো, 27 ডবল 2, এখানে 54, 2 দিয়ে এটাকে 5 বার যাবে, 5টা পেজ, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় 5টা পেজ, এই 5টা পেজের ভেতরে কে কে ঢুকে রয়েছে, কার কার টাইপ করা ঢুকে রয়েছে, এক সমীরের আর হচ্ছে তোমার সৌরভের। সমীর তো দেখলাম 1 ঘন্টায় 4টা পেজ টাইপ করে, সমীর 1 ঘন্টায় 4টা পেজ টাইপ করে, তাহলে সৌরভ বাকি 1টা পেজ টাইপ করবে। তার মানে সৌরভের যে ক্ষমতা সেটা হচ্ছে পার ঘন্টাতে 1টা করে পেজ টাইপ করা। এখন 20 পৃষ্ঠা টাইপ করতে পারবে সৈকত একা, কত সময়ে 20 পৃষ্ঠা টাইপ করবে, তাহলে প্রতি ঘন্টায় 1টা করে টাইপ করলে 20 ঘন্টায় 20টা পেজ টাইপ করবে, অপশন ডি। সরি, 20টা পেজ টাইপ করবে না, 20 পৃষ্ঠা টাইপ করতে কত ঘন্টা সময় লাগবে, মানে তাহলে 20টা পেজ টাইপ করতে 20 ঘন্টা সময় লাগবে। ওকে, চলো নেক্সট। 60,000 টাকার বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ 4,896 টাকা হলে তার সময়কাল কত, ঠিক আছে। তো দেখো, আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু ভালোভাবে পড়া আছে, তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। 60,000 টাকা 4% হারে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, ঠিক আছে। তো আমরা কি ফর্মুলাটা জানি, অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, ঠিক আছে। অ্যামাউন্ট এখানে কত, 60,000 সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে 64,896 অ্যামাউন্ট। আসল প্রিন্সিপাল 60,000, 1 প্লাস আর এখানে কত 4, আর টাইম আমরা বের করবো, ঠিক আছে। এই 60,000টাকে এখানে নিচে নিয়ে চলে এলাম 60,000, আর এটা কত হবে দেখো, 4 দিয়ে এটা 25 বার যাচ্ছে, 1/25 মানে এটাকে কাটাকুটি করলে হবে দেখো 26/25, যোগ করে দাও এটাকে, 26/25 পাওয়ার টি। এটাকে এরপর কাটাকুটি করতে হবে, সুন্দর করে কাটাকুটি করো। 6 দিয়ে চলে যাবে, প্রথমেই 6,000, 10,000, 6 দিয়ে 6 10 40, 6 8 48, 6 1 6, 6 6 36, এটা গেল। এরপর 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 2500, দুটো শূন্য কাটলাম, 4 2500, এনে 4 দিয়ে এটাকে কাটো, 4 2 8, 28, 4 7 28, 0 4, শূন্যটা কিন্তু দিতে হবে, দিয়ে ভাগটা ভালো করে করবে 4 দিয়ে, হ্যাঁ।
আবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে এই দুটো শূন্যর জন্য 25 আসবে, আবার 4 দিয়ে, 4 6 24, 4 7 28, 4 6 24, 30, 4 7 28, আবার 4 6 24, 676। 4 6 24, 30, 4 7 28, 24, 4 6 24। তাহলে এইখানটা কত পাচ্ছি আমি? 676 আর নিচে 25 25 625 সমান সমান পাচ্ছি 26/25 এর পাওয়ার টি। দেখো এটাকে আমরা লিখতে পারি 26/25 এর পাওয়ারে 2, এটা মানেই তো এটা। এটাকে যদি আমি এভাবে লিখতে পারি, 26-এর বর্গ হচ্ছে 676 আর 25-এর বর্গ 625, এটা সমান হচ্ছে 26/25 এর পাওয়ার টি। তাহলে টাইম কত হবে? টাইম হবে 2 বছর। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? চলো নেক্সট। 50 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় উচ্চতা 170 সেন্টিমিটার। 50 জন ছাত্রের গড় উচ্চতা 180 সেন্টিমিটার হলে বাকি শিক্ষার্থীদের গড় উচ্চতা কত হবে? মোট বলে দিয়েছে 170 সেন্টিমিটার গড়, এর মধ্যে 50 জনের মধ্যে 15 জনের দিয়ে দিয়েছে, 15 জন শিক্ষার্থীর ওজন দিয়ে দিয়েছে, 15 জনের ওজন না, উচ্চতা দিয়ে দিয়েছে 180। তাহলে 50 থেকে 15 বাদ গেলে 35, 35 জনের উচ্চতা কত সেটাই বের করতে বলেছে, তাই তো? তো দেখো এটাকে কাটো 5 দিয়ে, 5 7 35, এটাকে 5 3 15, 3:7। এক্স এর মান আমি বের করছি কিভাবে দেখে নাও, অ্যালিগেশনটার সমাধানটা দেখে নাও। 180 থেকে 170 বাদ দিলে এখানে কত আসার কথা? 10 আসার কথা। 170 থেকে 80 এখানে বাদ দিলে 10 আসার কথা, কিন্তু 7 এসেছে, তাহলে 7-এর মান হচ্ছে 10, তাহলে 3-এর মান কত? 7-এর মান যদি 10 হয় তাহলে 3-এর মান কত? তাহলে 30/7, তাই না? 30/7 হচ্ছে, 7-এর মান 10 হলে 3-এর মান কত? এখানে বসতো 3-এর মান, তাহলে 3 7 21, 21, 3 8 সরি 4 7 28 করে 4 দিয়ে, 4 7 28 দশমিক 20, 7 2 14, ঠিক আছে, 4.2 সামথিং হবে কিছু একটা, 4.2। এরপর দেখো 180 থেকে ছোট হচ্ছে 170, তাহলে 170 থেকে ছোট হবে এক্স এর মান, তাহলে 170 থেকে আমি 4.2 বাদ দিচ্ছি, 4.2 বাদ দিলে যদি 5 বাদ দিই তাহলে হবে 165, তো 165.8, 165.8, তো ইকুইভ্যালেন্ট টু এটার সমান আমি বলতে পারি 166। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবেই সমাধানটা করতে হবে, না হলে বড় হয়ে যাবে। তোমাকে এইভাবে গুণ করতে হবে যে 180-র সঙ্গে 3 গুণ, এক্স এর সঙ্গে 7 গুণ, বাই হচ্ছে 10 সমান হচ্ছে 170, নিয়ে তোমাকে ব্যালেন্স করে এক্স এর মান নিয়ে আসতে হবে। তার থেকে এই নিয়মটা সহজ। দেখবে বিক্সার অ্যালিগেশনের ক্লাস রয়েছে, বেসিক ক্লাস, দেখে নিও। নেক্সট। যখন একটি সংখ্যার 20% 160-এর সাথে যোগ করা হয় তখন ফলাফলটি শুধুমাত্র সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটির মান কত? দেখো এই অঙ্কটাকে বিভিন্ন ভাবে সলভ করা যাবে, 3-4 পদ্ধতিতে সলভ করা যাবে। একটা হচ্ছে এক্স ধরে, সংখ্যাটাকে আমি এক্স ধরে নিলাম, নিয়ে করা যেতে পারে। সংখ্যাটাকে 100 ধরে করা যেতে পারে, বা এই যে 20% এটাকে দিয়ে করা যেতে পারে। 3টে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, না হলে আবার বলবে স্যার জানা না। 3টে পদ্ধতি আমি বলে দিচ্ছি, তোমার যেটা সুবিধা সেটা তোমরা করবে। সংখ্যাটার মান যদি এক্স হয় তাহলে কি বলেছে দেখো, এক্স এর 20% যখন আমি যোগ করছি, 20% মানে কত? 1/4। এক্স এর 20%-র সঙ্গে যখন আমি 160 যোগ করছি তাহলে সংখ্যাটা পাচ্ছি এক্স, সেই সংখ্যাটাই পাচ্ছি। তো এখানে এক্স থেকে এটাকে তুমি x/4 প্লাস 160 সমান হচ্ছে এক্স, তো 160 এদিকে থাক, x/4টাকে ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলে 3x/4 হবে। তাহলে x সমান কত হবে? দেখো 160-এর সঙ্গে এটা উল্টে যাবে, 4/3 হয়ে যাবে। ভুল হলো না? ঠিক আছে, ফ্র্যাকশনে অ্যান্সার আসবে নাকি? ওহো, সরি সরি সরি, 5 হবে তো, 5 হবে, মানে এটা 4/5 হবে, 4x/5 হবে এটা, তাহলে এটা 5/4 হয়ে যাবে। ঠিক আছে,
4 দিয়ে এটা 40, 4 5 20, মানে 200, সংখ্যাটা হচ্ছে 200। ঠিক আছে, আর একটা নিয়ম বলে দিচ্ছি দেখো, যদি আমি সংখ্যাটাকে 100 ধরি তাহলে এর 20% মানে 20, ঠিক আছে। তাহলে দেখো 100-র 20% মানে এখানে 80 কম হচ্ছে, তাহলে 80 যোগ করলে তো আমি নতুন আরেকটা সংখ্যা 100ই পাবো। 100 সংখ্যাটা আমি ধরলাম 100, তার 20% মানে হচ্ছে 20, তাহলে 20-র সঙ্গে কত যোগ করলে আমি 100 পাবো? তুমি বলবে 80 যোগ করলে 100 পাবো, কারণ আমাকে ফলাফলটা সেই সংখ্যাটা আসতে হবে, মানে আগের সংখ্যাটা যেটা ধরেছিলাম। তাহলে 80 পাচ্ছি, 80 যদি আমি যোগ করি তাহলে 100 পাই, কিন্তু প্রশ্নে বলেছে 160 আমি যোগ করছি, তাহলে 80-র মান হচ্ছে 160। তাহলে 100-র মান কত? দেখো 2 দিয়ে গুণ করে 160 পাই, তাহলে 100-র মান 2 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 200, সংখ্যাটা হয়ে যাবে 200। আর একটা নিয়ম বলে দিচ্ছি, 20% মানে 1/5, 1/5। দেখো এই 1-এর সঙ্গে কত যোগ করলে আমি 5 পাবো, সেই সংখ্যাটা পাবো। 4 যোগ করলে আমি 5 পাবো, কিন্তু প্রশ্নে বলেছে 4 যোগ করছি না, করছি আমি 160 যোগ। তাহলে 4-এর মান হচ্ছে 160, 5-এর মান কত? 40 দিয়ে গুণ করলে পাই, এটাকেও 40 দিয়ে গুণ করে দাও, 200। তিনটে মেথড আমি বলে দিলাম, 3 ভাবেই করা যেতে পারে। তো আমার মতে বলে এক্স ধরে করবে, অত কিছু চিন্তা করতে হবে না। দেখো 36 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 16 মিটার প্রস্থের একটি আয়তক্ষেত্রাকার ধাতব পাত থেকে 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি বৃত্তাকার প্লেট কাটা হয়। যদি ধাতব পাত্রীর অবশিষ্ট অংশের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তকার পাত্রা থেকে প্রথমে তুমি কি করবে? ক্ষেত্রফলটা বের করে নেবে। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে? 36 ইন্টু 16, 36 ইন্টু 16, 6 16 96, 6 হাতে রইল 9, 3 16 48 আর 9 57, 576। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলটা, মোট ক্ষেত্রফলটা হলো। এখান থেকে বলে যে 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি বৃত্তাকার প্লেট, তাহলে ওই 3টি বৃত্তাকার প্লেটের মোট ক্ষেত্রফল কত হচ্ছে? পাই r1 স্কোয়ার, বৃত্তাকার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল r2 স্কোয়ার, পাই r3 স্কোয়ার, এদের যোগফলগুলো বের করতে হবে। তো পাই আমি যদি কমন নিই, মানে 22-এর 7 আমি কমন নিয়ে নিলাম, এখানে r1 স্কোয়ার মানে 6-এর স্কোয়ার, r2 মানে 4-এর স্কোয়ার, r3 মানে 2-এর স্কোয়ার, এটা যোগ করো। 20 20 56, এটা যোগ করলে হবে 56, 7 দিয়ে এটা 8, তাহলে 22 ইন্টু 8 মানে কত হচ্ছে? 8 2 16 17 হলো 1, 8 2 16 আর 1 17, 176 সেন্টিমিটার হচ্ছে ওই ধাতব, সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে ওই ধাতব পাতগুলোর ক্ষেত্রফল হলো। মোট হচ্ছে, মোট আমার কাছে ক্ষেত্রফল রয়েছে 576, তার মধ্যে 176 বাদ চলে যাচ্ছে, তাহলে বাকি থাকছে যেটা, বাকি থাকছে হচ্ছে 400 বর্গ সেন্টিমিটার। এরপর এখানে দেখো কি বলেছে, যদি ধাতব পাত্রীর অবশিষ্ট অংশের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান হয়, মানে এই ক্ষেত্রফলটা একটা বর্গক্ষেত্রের সমান, বর্গক্ষেত্র মানে বাহুর স্কোয়ার, তাহলে স্যার বাহুটার বলেছে, তাহলে বাহুর বর্গ, বাহুর স্কোয়ার মানেই তো হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বাহুর স্কোয়ার সমান 400 হলে তাহলে বাহু কত হবে? 20, এটার বর্গমূল করে দাও 20, তাহলে ওই প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। ক্লিয়ার? চল নেক্সট। ওকে, একটি দোকানদার তার পণ্য ক্রয়ের জন্য নিম্নলিখিত ডিসকাউন্টগুলি অফার করছে আর কি। তাহলে কোনটি সর্বাধিক ছাড় হবে সেটা খুঁজে বের করো। তাহলে পরপর দুটি ছাড় যদি হয়, একটা 20% তারপরে 10% ছাড় দেয়, তাহলে মোটের উপরে ছাড়, মোট ছাড় এখানে কত পার্সেন্টেজ পাবে? ওই যে ফর্মুলাটা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা লাগিয়ে দাও। ঠিক আছে, ছাড়ের জন্য হবে মাইনাস, মানে -20 -10 প্লাস প্লাস হয়ে যাবে এটা 20 ইন্টু 10/100। যারা আমার কাছে অঙ্ক করে তারা এগুলো মুখে মুখে বের করে দেবে। 28%, তাহলে মোটের উপরে এখানে ছাড় পাচ্ছে 28%, এখানে তো 10% সরাসরি বলেই দিয়েছে। এরপর বলেছে 8টা কিনুন 4টা বিনামূল্যে পান, এখানে কত পার্সেন্টেজ ছাড় পাচ্ছে দেখে নিচ্ছি। 8টা কিনলে 4টা এক্সট্রা পাচ্ছে, বিনামূল্যে পাচ্ছে,
মানে 8টার যা দাম 8টার দামে 4টা সে ফ্রি পাচ্ছে। 8টার দাম যদি 8 টাকা হয় তাহলে 4 টাকা সে ফ্রি পাবে, 4 টাকা সে ফ্রি পাবে। তার মানে তার 4 টাকা এখানে ছাড় হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে 4-এর উপরে 4 টাকা ছাড় পাচ্ছে, 8-এর উপরে 100-এর উপরে কত, মানে এখানে সে ডিসকাউন্ট পাচ্ছে 50%। সোজা কথা, এখানে অফারটা তার 50% হচ্ছে। এখানে দেখো 9টা কিনলে 6টা পাবে, তাহলে এখানেও আমরা এইভাবে বের করবো। 6টা পাচ্ছে 9টার উপরে, তাহলে 100-এর উপরে কত, 3 2 6, সরি 3 3 9, 3 2 6, 200/3 মানে 66 পয়েন্ট সামথিং হবে, 66.6, 66.66%। তাহলে সব থেকে বেটার কোনটা, এই ছাড়টা সব থেকে বেটার, 4 নাম্বারটা সব থেকে বেটার, মানে সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ক্লিয়ার? চল নেক্সট অঙ্ক দেখবো। একটি চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং বর্গ পৃষ্ঠের ক্ষেত্রফল 440 বর্গ সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে? ঠিক আছে, একটি চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বলে দিয়েছে, আর জানি, ঠিক আছে, চোঙের আর জানি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, চোঙটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আয়তন বের করতে হবে। তাহলে দেখো চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, ভূমিটার পরিসীমা ইন্টু হাইট, চোঙের ভূমিটার পরিসীমা ইন্টু হাইট হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো এইভাবেই মনে রাখতে হবে। আবার যদি আয়তন যদি বলি, তাহলে চোঙটার ভূমিটার ক্ষেত্রফল ইন্টু হাইট, তাহলে হয়ে যাবে আয়তন। তো চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে, ভূমিটার পরিসীমা ইন্টু হাইট। পরিসীমা মানে কি, ভূমি এখানে কি রয়েছে, বৃত্ত, চোঙের ভূমিটা কি হয়, একটা বৃত্ত হয়, তাহলে 2πr ইন্টু হাইট মানে 2πrh। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এটা সমান বলে দিয়েছে 440। ঠিক আছে, এটা সমান বলে দিয়েছে 440। তো দেখো তাহলে 2π এর মান 22/7 ধরে নিতে বলেছে, এখানে অনেক সময় বলে দেয় না, ধরে নিতে হয়। আর এখানে আমরা জানি 7, হাইট আমরা বের করব, হাইট আমরা বের করব। তাহলে 7 এখানে কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা 44, এটা যাচ্ছে 10 ভাগ, তাহলে হাইট আমরা পেলাম 10। এখন আমাকে বের করতে বলেছে আয়তন, রেডিয়াস জানি, হাইট জানি, তাহলে আয়তন কি হবে, ভূমিটার ক্ষেত্রফল ইন্টু হাইট। ভূমিতে এখানে কে বসে রয়েছে, বৃত্ত রয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে πr², আর ইন্টু হাইট, এটা হয়ে যাবে আয়তন। পাই মানে 22/7 নেব, আর আর মানে এখানে 7 সেন্টিমিটার নেব, স্কোয়ার হবে মানে 49 হবে, আর হাইট মানে এখানে 10 হবে। 7 দিয়ে এটা 7 বার যাচ্ছে, 7 2 14, 4 হাতে হলো 1, 4 14 একটা 15, 1 5 4 আর একটা 0 হবে, 1540 হয়ে যাবে সঠিক উত্তর, ঘন সেন্টিমিটার আয়তন। ঠিক আছে, নেক্সট, একটি মাইক্রোওয়েভ ওভেন এবং একটি ডিশ ওয়াশিং মেশিন প্রত্যেকটি 7,000 টাকায় বিক্রি করা হয়েছে। যদি মাইক্রোওয়েভ ওভেনটি 25% লাভে এবং ডিশ ওয়াশিং মেশিনটি 25% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সম্পূর্ণ লেনদেনের মোট লাভ বা ক্ষতি কত হবে? তো এই অঙ্কগুলো খুব সহজেই করা যায়। কি কি জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা জিনিস একই দামে বিক্রি করা হচ্ছে, বিক্রয় মূল্যগুলো সেম, আর একটাতে 25% প্রফিট হচ্ছে আর একটা হচ্ছে 25% ক্ষতি হচ্ছে। যদি এরকম থাকে 25% লাভ 25% লস, 10% লাভ 10% লস, এবং যদি এসপিটা সেম থাকে, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে x²/100% লস। ঠিক আছে, x² মানে x মানে এখানে 25, 25-এর স্কোয়ার মানে 625/100, দ্যাট ইজ 6.25% লস, অলওয়েজ লস হবে, সব সময় লস হবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। এটা তুমি যদি বেসিক নিয়মে করতে চাও যথেষ্ট টাইম লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট ভাই এই জায়গাটা, বিক্রয় মূল্য যেন সেম থাকে, 27,000 দুটোই যেন সেম থাকে, আর কি 25% লস 25% প্রফিট, এই দুটো যেন সেম থাকে, তাহলেই তুমি এই ফর্মুলাটা লাগাতে পারবে, নাহলে কিন্তু বেসিক নিয়মে করতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট, একটি ক্লাস পরীক্ষায় 200 জন শিক্ষার্থীর মধ্যে 62% হিন্দিতে, 58% ইংলিশে পাশ করেছে। উভয় বিষয়ে 25% শিক্ষার্থী ফেল করেছে। ফর্মুলা খুব সাবধানে লাগাবে, ফেল করেছে, তাহলে কতজন পাস করেছে সেটা বের করতে বলেছে। তো এইগুলো আমি একটা ভেন ডায়াগ্রাম মানে ছবি এঁকে করি, তাহলে কি হয় সুবিধা হয় বুঝতে। দেখো ছবিটা এইভাবে আঁকো,
এখানে আছে হিন্দি আর এখানে আছে ইংলিশ। হিন্দিতে পাস করেছে 62%, ইংলিশে পাস করেছে 58%, মোটের উপরে ফেল করেছে 25%। তাহলে এইখানে আছে ফেলের জায়গা 25%। তাহলে 25% যদি ফেল করে তাহলে মোটামুটি পাস করেছে 75%, 75% পাস করেছে। তো এখানে দেখো হিন্দিতে পাস করেছে 62, ইংলিশে পাস করেছে 58। তাহলে কমন তো কিছু রয়েছে, এটা যদি আমি যোগ করি, যোগ করলে কত হচ্ছে 120 হচ্ছে। তো 120% তো হবে না, টোটাল তো আমার 100%। তাহলে এক্সট্রা কমন এদের মধ্যে কিছু রয়েছে যারা উভয় বিষয়ে পাস করেছে, সেটাই বের করতে বলেছে। কি করবে, এখান থেকে 75 বাদ দিয়ে দাও, তাহলে হবে 45%। 45% তারা উভয় বিষয়ে পাস করেছে, কোনো না কোনো বিষয়ে তারা পাস করেছে হচ্ছে 45%। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার না। বলেছে 200 জন পরীক্ষার্থী ছিল, কতজন পাস করেছে জানতে চেয়েছে। তাহলে 45% যদি উভয় বিষয়ে পাস করে তাহলে 200-র 45% বের করে দাও। 200-র 45% মানে কত হবে, 90 হবে। 90 হবে। তাহলে 90 জন কিন্তু উভয় বিষয়ে পাস করেছে। বোঝা গেছে? নেক্সট, দুটি ট্রেন যথাক্রমে এত মিটার ও এত মিটার লম্বা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরা সমান্তরাল লাইনে চলে, একই দিকে চললে এরা পরস্পর অতিক্রম করে 20 সেকেন্ড সময় নেয়, বিপরীত দিকে চললে 5 সেকেন্ড সময় নেয়। তাহলে এরা যে দৈর্ঘ্যগুলো যাচ্ছে, নিজেদের দৈর্ঘ্য যাচ্ছে, একটা হচ্ছে তোমার 150 মিটার, একটা হচ্ছে তোমার 250 মিটার, মানে টোটাল 400 মিটার তারা যাচ্ছে। তারা যদি সমান্তরাল লাইনে একই দিকে চলে তাহলে 20 সেকেন্ড সময় নেয়, আর বিপরীত দিকে গেলে তারা 5 সেকেন্ড সময় নেয়। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে স্পিড 1 আর স্পিড 2 বের করব। স্পিড 1 ধরে নিচ্ছি, একটা ট্রেনের দৈর্ঘ্য স্পিড, মানে একটা ট্রেনের গতিবেগ স্পিড 1, একটা ট্রেনের গতিবেগ স্পিড 2। তাহলে এরা যখন পরস্পর দিকে যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে, তাহলে এদের গতিবেগগুলো কি হবে, পার্থক্য হবে। স্পিড 1 মাইনাস স্পিড 2 পাবো আমরা। এই 400 মিটার যাচ্ছে, 400 মিটার যাচ্ছে বলেছে 20 সেকেন্ডে, তাহলে এটা আমি মিটার পার সেকেন্ড এককে পাচ্ছি, মিটার পার সেকেন্ড এককে পাচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমি কিমি পার ঘন্টাতে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করলে কত দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে গুণ করবো। 20 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার, তার মানে আপেক্ষিক গতিবেগ, ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ হচ্ছে এটা 400/20। ঠিক আছে, তো 0 0, 2 দিয়ে এটা 20 বার, 5 দিয়ে এটা 4 বার। ঠিক আছে, তাহলে 72। 72টা কি, এই গতিবেগ দুটোর পার্থক্য হবে, কিলোমিটার প্রতি ঘন্টা এককে আমি বের করে নিয়েছি। এরপর যখন তারা বিপরীত দিকে যাবে, তখন স্পিডগুলোর কি হবে, যোগ হবে। স্পিড 1 আর স্পিড 2, বিপরীত দিকে গেলে বলছে 5 সেকেন্ড সময় নেয়, তাহলে এই 400 মিটার যেতে 5 সেকেন্ড সময় নেয়। এটাকে আমি আবার 18/5 দিয়ে গুণ করে কিমি পার ঘন্টা এককে নিয়ে যাব। তাহলে 5 5 25, 4 2500, তাহলে 4 4 72 ইন্টু 4, 4 2 8, 4 7 28, 288। তাহলে স্পিড 1 আর স্পিড 2 এর যোগফল আর বিয়োগফল আমি পেয়ে গেছি। স্পিড 1 মাইনাস স্পিড 2 এর বিয়োগফল 72, স্পিড 1 আর স্পিড 2 এর যোগফল হচ্ছে 288। তাহলে এখানে স্পিড 1 আমরা পেয়ে যাব। স্পিড 1 কি করে পাবো, যোগ করে বাই 2, 72 প্লাস 288/2। তাহলে 72 প্লাস 288 কত হচ্ছে, 0 9 6 3, 360/2, মানে এখানে 180 হচ্ছে স্পিড 1। আর স্পিড 2 এর পাবো বিয়োগ করে বাই 2, 288 থেকে 72/2, তাহলে 6 1 1/2, মানে হচ্ছে তোমার, সরি 2 তো এটা, 210 8, মানে 108। তাহলে স্পিড 2 হয়ে যাবে 108। তাহলে গতিবেগগুলো কি কি হবে, একটা হবে 180 কিমি প্রতি ঘন্টা, একটা হবে 108 কিমি প্রতি ঘন্টা। ক্লিয়ার? নেক্সট, রোহান এবং মোহন একটি কাজ 4 দিনে করতে পারে।
রোহান এবং মোহন একটি কাজ 4 দিনে করতে পারে, ওদিকে রাম আর শ্যাম 12 দিনে করতে পারে। রোহান আর মোহন একটি কাজ 4 দিনে করতে পারে, এদিকে রাম আর শ্যাম 12 দিনে করতে পারে। তাহলে তারা একত্রে একসঙ্গে টুগেদার কতদিনে কাজটা করবে? তো কিছুই না, আমি এটাকে এভাবে ভাবো, এটা একটা কম্বো, ঠিক আছে, এরা দুজন মিলে, এরা দুজন রয়েছে, তাহলে 4 জনকে যদি একসঙ্গে লাগিয়ে দিই তাহলে যে ফর্মুলাটা হয়, বা এ একটি কাজ 5 দিনে করে, এ একটি কাজ 4 দিনে করে, বি একটি কাজ 12 দিনে করে, এ বি কত দিনে করবে? একই ব্যাপার, এখানে এ বির জায়গায় দুটো করে ম্যান ঢুকে রয়েছে, তাই না? টোটাল কাজ এখানে 12 ধরে নাও, এখানে 3 আসবে, এখানে 1 আসবে, তাহলে অল 12 বাই প্রত্যেককে তারা কতদিনে করবে, একসঙ্গে তারা কতদিনে করবে? 12 বাই 3 প্লাস 1 মানে 4, অর্থাৎ 3 দিনে করবে। ঠিক আছে, 3 দিনে করবে, বোঝা গেছে? বলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট 24 বার্ষিক 5% হারে কোনো মূলধনে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে মূলধনটি কত? দেখো, তোমার যদি চক্রবৃদ্ধি সুদ করা থাকে তাহলে তোমরা জানবে 5% হারে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট হয় 15%, মানে নেট রেট বলছি আমি, মোটের উপর সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তোমার 5% হারে 15.7625%। কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 15.7625% নেট রেট, আর সরল সুদ হয় 15%। যদি মুখস্থ থাকে ভালো, না হলে দেখো কিভাবে বের করবে, দেখো কিভাবে বের করবে। এটা তো জানো 15% কি করে হচ্ছে, 5 3 15, এটা এই কম্পাউন্ড ইন্টারেস্ট আমি বের করছি, 15.7625 কি করে আসছে দেখো বের করছি। 3 বছরের জন্য একটা রেশিও আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে 331, ঠিক আছে। 5% হারে, তাহলে 100 টাকা আমি ধরে নেবো এখানে আসল, তাহলে 100 টাকায় 5% হারে প্রথমে আসবে 5 টাকা, মানে 15 আসবে। তারপর 5-এর আবার 5% মানে 0.25, তাহলে এখানে আসবে 0.75। তারপর 0.25 এর আবার 5% মানে 0.0125, 25-এর হচ্ছে তোমার ঠিক আছে 0.0125, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে 0.125। তাহলে এখানে দেখো নেট রেট কত পাবে, দেখো 25, এখানে 6, এখানে 7, এখানে 15.7625। এটা কেন দরকার পড়বে? পার্থক্য দিয়ে দিয়েছে 61 টাকা, তাহলে দেখো সরল সুদ পাই আমি 15% পাই, আর চক্রবৃদ্ধি সুদ পাই 15.7625%। তাহলে পার্থক্য যেটা তৈরি হচ্ছে সেটা কোনটা তৈরি হচ্ছে, এই যে দশমিক % পার্থক্য তৈরি করছে। বেশি কোনটা পাচ্ছি আমি, দশমিকের পর 7625, এখান থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে এই যে 0.7625 এই পার্সেন্টেজটাই আমি চক্রবৃদ্ধি সুদে বেশি পাচ্ছি, বা পার্থক্য তৈরি করছে। এটার মানে হচ্ছে 61 টাকা। আমাকে বের করতে বলেছে মূলধন কত, মানে 100% কত, ঠিক আছে। 61, যদি তোমার এটা মুখস্থ থাকে তাহলে দেখো কত ফাস্ট তুমি করতে পারবে, না হলে দেখে মনে হয় যে ক্যালকুলেটিভ। ওই জন্যই মনে হয় যে চক্রবৃদ্ধি সুদ আমাদের কঠিন বলে মনে হয়, কঠিন না, আমাদের করার যে পদ্ধতি সেটা আমাদের ভুল। তো তার জন্য আমাদের বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, প্রয়োজনে তুমি ফাউন্ডেশন কোর্স আমাদের নিতে পারো, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো 61/0.7625 গুণ 100, এখান থেকে দশমিক তুললে ওপরে একের পাশে কটা শূন্য যাবে, 4টা শূন্য যাবে, একের পাশে 4টা শূন্য যাবে। তো এটাকে তো সাহস করে কাটাকুটিটা করতে হবে। 25 দিয়ে আমি প্রথমে কাটছি, এটা 4 25 100, 25 দিয়ে 3 25 75, 75 হলে 125, শূন্য হবে একটা, 5 হবে, ঠিক আছে। ভাগগুলো ঠিকঠাক ভাবে কিন্তু করতে হবে। 305, 61 দিয়ে এটা 5 বার যাচ্ছে, 5 দিয়ে এটাকে কাটবো, 5 2 এ 10, এখানে 3টে শূন্য আছে, 2 আছে আর 8 4 আছে, তাহলে 2 4 8 আর 3টে শূন্য, 8 আর 3টে শূন্য মানে 8000, 8000 হয়ে যাবে এটার সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখবো, এবং লাস্ট অঙ্ক। a/b = 7/11, b/c = 12/17 হয়,
তাহলে a প্লাস বি, বি প্লাস সি এর মান কত? খুবই সহজ অঙ্ক। প্রথমে এ বি সি এর এই মানগুলো তোমরা বের কর নাও একসঙ্গে। a এর মান এখানে 7 আছে, বি এর মান 11, বি এর মান 12 হলে সি এর মান হচ্ছে 17। তো এটাকে তোমরা ব্যালেন্স আই থিঙ্ক করতে পারো। 7 সঙ্গে 12 গুণ, 7 12 84, 11 12 মানে 132, আর 11 সঙ্গে 17 মানে 187। কি জানতে চেয়েছে? a প্লাস বি মানে 84 প্লাস 132, আর 132 বি প্লাস সি 132 আর 187। তাহলে ওপরটা যোগ করলে কত হচ্ছে তোমার? 6, 8 আর 3 11, 2 মানে 216, আর নিচে হচ্ছে দেখো 7 আর 2 9, 8 আর 3 11, 1 হাতে হলো 1 2 1 3 মানে 216/319, 216/319। অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, তো টোটাল আমরা 25টা অঙ্কের সমাধান দেখলাম।